চলো ঠিক আছে চলো, কিচ্ছু হয়নি, দেখে নিচ্ছি। বন্ধ করে অন কর। আসলে অনেক ভারী গাড়ি তো, হট করে ওই লাগেজ ফাগেজ রয়েছে, কাজ হলে না ব্যালেন্স রাখা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে মানালির গ্রিন ট্যাক্স ব্যারিয়ার। মানে লাদাখ ঘোরার জন্য তো অনলাইন পারমিটের সময় ট্যাক্স দিতেই হয়, কিন্তু মানালি ঢোকার সময় ग्रीन टैक्स मैंडेटरी, এটা पे करते हैं। हाँ 5 बाइक है तो पर बाइक 100 টাকা করে। और 4 व्हीलर में कितना लगता है भैया? सर 4 व्हीलर देख के है, जैसे ही गाड़ी 300 में है। अच्छा अच्छा, এই গাড়িটা এই বড় এমইউভি হলে 300 টাকা, 4 व्हीलर সাইজের উপর ডিপেন্ড করে, আর বাইকের 100 টাকা করে পার হেড। এবার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ওল্ড মানালিতে একটু ঢুকতে হতে পারে, কারণ অভিজিৎদার যে রাইডিং বুটসটা ছিল সেটা ফেটে গেছে। তো ওই জুতোর দোকান তখন থেকে লাস্ট 40-50 কিলোমিটার থেকে আমরা খুঁজে যাচ্ছি, লাস্ট 40-50 কিলোমিটার থেকে জুতোর দোকান খুঁজে যাচ্ছি। জুতোর দোকান এখনো পাইনি, অনেকে বললো মানালিতে পাওয়া যাবে, তো এখন দেখি যদি রাস্তায় পাই তো ভালো, না হলে ওল্ড মানালিতে মার্কেটে ঢুকতে হবে। কোথাও না পেয়ে শেষমেশ মানালির মল রোডে এলাম। মল রোডে এসে এই গাড়িটা এই মোটামুটি 50-60 মিটার দূরে পার্কিং করে, তাও দিচ্ছিল না, ওই যে পুলিশের কাছে একটু রিকোয়েস্ট করে এখানে আমরা দাঁড়িয়ে আছি। অভিজিৎদার প্রমিত গেল মল রোডে, ওরা গিয়ে জুতোর দোকান খুঁজে জুতো কিনে নিয়ে আসবে। এই এখানে আমরা গাড়ি পার্কিং করেছি, ওই দিকটা হচ্ছে মল রোড, ওই জাস্ট 50-60 মিটার দূরে হবে। আর আমরা ওদিক থেকে মল রোডে এসেছি, আর আমরা এদিক দিয়ে এক্সিট করে যাব জুতোটা কেনা হয়ে গেলে। তো গামবুটগুলো সবার জন্য একটা করে গামবুট কিনে নিয়েছি, 320 টাকা করে নিয়েছে। এই যে দেখো, ওই সুদীপের গাড়িতে আগে ওপরে ব্যাগের ওপরে বাঁধা রয়েছে এই যে এই গামবুটগুলো। তো ওখান থেকে বেরিয়ে গেছি, ওই মল রোডের এক্সিটটা নিয়ে বেরিয়ে গেছি। বাদিকের রাস্তাটা হাডিম্বা টেম্পেলের দিকে চলে যাচ্ছে, যেটা ওল্ড মানালির ওদিকটা রয়েছে, আর ডান দিক ধরে আমরা নেব অটল টানেলের রাস্তাটা। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, অটল টানেল সোলাং ভ্যালি, এটা আমরা এই ডান দিকটা নিয়ে নেবো, আর এদিকটা এই যে বাদিকেরটা চলে যাচ্ছে মানালির টাউনটা, মানে ওল্ড মানালির দিকটা। ডান দিকে এই বিয়াস রিভারের ওপর তৈরি ব্রিজটার ওপর দিয়ে গিয়ে আমরা অটল টানেলের দিকে এগোচ্ছি। ওই যে বরফ দেখা যাচ্ছে, অটল টানেল এখান থেকে আরো 21 কিলোমিটার। অটল টানেল যাওয়ার পথে এখানে আরেকটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, তোমরা যদি চাও এটার মজা নিতে পারো। এই জায়গাটা, এই যে জিপলাইন অ্যাডভেঞ্চার স্পোর্টস, এই জায়গাটা দেখে নাও, কাউন্টার নাম্বার 69 জিপলাইন লেখা আছে। আমি এখানে দাঁড়ালাম, এখানে জিপলাইন স্পোর্টসটা হচ্ছে, তো এটা তোমরা একবার দেখে নাও। ওই দেখো, ওখান থেকে স্টার্ট হয়েছে। ওই যে অনেক অল্প সময়, কিন্তু বেশ মজার। কিন্তু এই সেই বিখ্যাত সোলাং ভ্যালি, এই সেই মাঠ সোলাং ভ্যালির, এই যে ভ্যালিটা, যেটা তোমরা মোটামুটি ইন্টারনেটে সোলাং ভ্যালি দিয়ে সার্চ করলে যে ছবিটা তোমরা দেখতে পাও সব থেকে বেশি, সেইটা হচ্ছে এই যে এই জায়গাটাই। এই যে জিমনি, কি বিচ্ছিরি দেখতে গাড়িটা সামনে থেকে, একেবারে জঘন্য দেখতে। ওফ, কি ভিউ!
অসাধারণ ভিউ, অসাধারণ। দেখো দেখো দেখো, দেখেছো কত তাড়াহুড়ো এদের, কত তাড়াহুড়ো। মানে এইসব ছোট লোকগুলো রাস্তায় যে কেন বেরোয় গাড়ি নিয়ে কে জানে। যত রাজ্যের দুর্ঘটনাগুলো এইসব ছোট লোকের জন্যই ঘটে, আর ক্ষতি হয় নির্দোষ লোকজনের। গাড়ি চালানোর সেন্স হয়নি, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। ফাইনালি অটল টানেলে এসে পড়েছি। এই যে দেখা যাচ্ছে অটল টানেল, রোটাং। অল্টিটিউড 10,040 ফিট। Finally entering the historical Atal Tunnel. এখানে এন্ট্রি পয়েন্টে স্পিড লিমিট দেখাচ্ছে 40। আমি যতদূর জানি এটা পরের দিকে একটু বেড়ে যাবে। এটা অনেকটাই লম্বা, 9 পয়েন্ট সামথিং কিলোমিটার, এক্স্যাক্টলি যে মনে নেই আমার, 9 কিলোমিটার মতো এটা লম্বা। রোটাং পাসটাকে পুরো বাইপাস করে দেয় এই অটল টানেল। অটল টানেল কমপ্লিট। এই যে এক্সিট পয়েন্ট, খুব সুন্দর টানেল করেছে, দারুণ। ওহো, এদিককার ভিউটা দেখো, পুরো চেঞ্জ। টানেল ক্রস করার পর ভিউ পুরো চেঞ্জ। তোমরা যারা স্পিতির দিকে যাবে তারা এই ব্রিজটার পর তারা নেবে ডান দিকের রাস্তাটা, কাজা, সুমদো, রোটাং। এই যে দিক দিয়ে রোটাং যাওয়া যায়, রোটাং 27 কিলোমিটার। আর আমরা যেমন যাব লে রুটটা নেব, বাদিকে লে চলে যাচ্ছে। অটল টানেল থেকে বেরিয়ে 2-3টে ফটো ক্লিক করে এবার এগোলাম জিসপার দিকে। এরপরে আমরা দাঁড়াবো হচ্ছে কেলংয়ে। কেলংয়ে লাস্ট পেট্রোল পাম্প আছে আমাদের রুটের, তারপরে পাদুমে পেট্রোল পাম্প। এই যে রিভারটা যে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে, এই রিভারটা হচ্ছে চন্দ্রা রিভার। এই চন্দ্রা রিভার টান্ডিতে গিয়ে ভাগার সাথে মেলে, ভাগা রিভারের সাথে। তারপর সেটার নাম হয় চেনাব রিভার, যেটা আমাদের সপ্ত সিন্ধুর অন্য 7টা নদীর মধ্যে একটা। এই যে সামনে একটা ছোট্ট ওয়াটারফল। কালকে আমরা জিসপা থেকে পাদুম যাব, মনে হচ্ছে অনেক বরফ পেতে চলেছি। বরফ দেখতে ভালো লাগে, কিন্তু মানে বাইকার হিসেবে যদি বলি, দূর থেকে দেখতে ভালো লাগে। কারণ রাস্তায় যদি বরফ পাই সেটা বাইকের জন্য খুব রিস্কি, বিশেষ করে ব্ল্যাক আইস, বোঝাও যায় না যে আছে, আর চাকা ওর মধ্যে পড়লে তাহলে তো হয়েই গেল, বাকিটা ইতিহাস। তো বাইক নিয়ে যখন বেরোই তখন আমি সত্যি কথা যে চাই না যে আমি বরফ থাকুক। দূরে আছে কোনো উঁচুতে, কোনো মানে হাই অল্টিটিউডে কোনো পিকে যেমন ওপরে দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে বরফ আছে, ভালো লাগছে। বাট রাস্তায় যদি বরফ থাকে
তাহলে খুব কষ্ট হয় আর কি, টাফ হয়ে যায় অনেক। তবে রাস্তাটা কিন্তু খুব সুন্দর এখনো পর্যন্ত, মানালি হাইওয়েটা। আমি সিকিম ট্রিপেও বলেছি, আমি প্রত্যেকবার বলি, এবারেও বলবো, থ্যাঙ্কস টু বিআরও। সত্যি বিআরও আছে তাই আমরা পাহাড় ঘুরতে পারছি এত ভালোভাবে। বাবা, কতগুলো! উফ, ওদিকে স্নো ক্যাপ মাউন্টেন, এদিকে বয়ে চলেছে চন্দ্রা নদী, মিলেমিশে একেবারে সিনারিটা জাস্ট ওয়াও হয়ে গেছে পুরো। এই সেই ঐতিহাসিক পেট্রোল পাম্প তান্ডি, এই সেই বোর্ড, যে ম্যাক্সিমাম ব্লগে যে বোর্ডটা দেখা যেত, নেক্সট ফিলিং স্টেশন কিলোমিটার আহেড, এটা 400 সামথিং কিলোমিটার আহেড ছিল, যেটা এখন মুছে দিয়েছে। তার কারণ হচ্ছে সামনে কেলংয়ে পেট্রোল পাম্প হয়ে গেছে। এই তান্ডিতেই চন্দ্রা আর ভাগা মিট করে, আর সেখান থেকে তাদের নাম হয় চেনাব রিভার, যেটা গিয়ে ইন্দাস রিভারে মেশে। এখানে দাঁড়িয়েছি আমরা, পেট্রোল ফিল করব। নেক্সট যে ফিলিং স্টেশন আছে কেলংয়ে, সেখানে আমরা পেট্রোল ফিল করব। বাট পাখিদা এখনো আসেনি, পাখিদার জন্য ওয়েট করছি, আর কিছুই না। পাখিদার বন্ধুরা দেখো, এই সেই সঙ্গম, এতক্ষণ যে সঙ্গমের কথা বলছিলাম, এই সেই সঙ্গম। এটা হচ্ছে চন্দ্রা রিভার, ওটা ভাগা রিভার। এই দুটো এখানে এখানে মিট করছে। মিট করার পর থেকে এরা চেনাব রিভার হয়ে গেল, যেটা গিয়ে মিশবে হচ্ছে ইন্দাস রিভারে। এই সেই কেলংয়ের পেট্রোল পাম্প, যেটা আমাদের এই রুটে লাস্ট, পাদুমের আগে। আর এরপরে ওই রুটে, লেতে গিয়ে পেট্রোল পাম্প হচ্ছে, মানে এটার পরের পেট্রোল পাম্প লেতে, ওই রুটে। আর আমাদের রুটে হচ্ছে এইটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, এরপরে হচ্ছে পাদুমে গিয়ে। এখানে আমরা মোটামুটি, আমার তো তেল অনেকটাই আছে, তা আমি টপ আপ করিয়ে নেবো। কেলংয়ের পেট্রোল পাম্প থেকে তেল ভরে এবার আমরা এগোচ্ছি জিসপার দিকে। জিসপা এখান থেকে 24 কিলোমিটার মতো। আর জিসপাতে একটা হোমস্টে আমাদের অলরেডি বুক করা আছে। টাইম এখন হয়েছে রাত্রি 8টা, পুরো ঘুটঘুটে অন্ধকার। 8:45 অবধিও আলো ছিল। আর এই যে কেলংয়ের পেট্রোল পাম্পটা, ওটাতে এসে পড়েছিলাম ফ্যাসাদে। সেটা হচ্ছে, ওখানে আসার পর ওরা বলছে যে তেল নেই, তেল শেষ হয়ে গেছে, মেশিন বন্ধ করে দিয়েছি। তো তারপরে অনেক রিকোয়েস্ট করে, ওই লাস্টে যা একটু তেল পড়ে থাকে আর কি, সেই পড়ে থাকা তেল দিয়ে অনেক রিকোয়েস্ট করার পর ওরা দিয়ে দিল। তো আমি আমার যে এক্সট্রা ক্যান যেটা আছে, ওই ক্যানের মধ্যেও কিছুটা ভরে নিয়েছি, আর আমার গাড়ির পেট্রোল ট্যাঙ্কও ফুল করে নিয়েছি। নাহলে আমাকে আবার ব্যাক করে যেতে হতো টান্ডি, ওখানে গিয়ে তেল ভরাতে হতো। আমার এই ম্যাড ডগের ফগ লাইটটা বেশ কাজে দিচ্ছে এখন, নাহলে এই যা অবস্থা রাস্তা, একে তো ভেজা, তারপরে এরকম ঘুটঘুটে অন্ধকার, সাদা লাইটে কিছু হতো না। জিসপা আমরা ঢুকে পড়েছি। এবার আমাদের খুঁজতে হবে আমাদের যে হোমস্টে বুক করা আছে সেইটা। যারা জিসপাতে আসছো তাদের জন্য একটা জিনিস বলে রাখি, যেখানে গুচ্ছ গুচ্ছ হোটেল, হোমস্টে আর গুচ্ছ গুচ্ছ রেস্টুরেন্ট। তো জিসপাতে মোটামুটি আমার মনে হয় না যতই পিক টাইম থাকুক, জিসপাতে রুম পেয়েই যাবে। প্রচুর প্রচুর অপশানস জিসপাতে। ইভেন টেন্টে চাইলে টেন্টে থাকতে পারো, এই যে টেন্ট করা রয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, যেটা আমরা বুক করেছিলাম, পালমা লজ।
এই হচ্ছে আমাদের পার্কিং প্লেস। তো এই হচ্ছে আমাদের রুমে যাচ্ছি আমরা। এই একটা রুম, ট্রিপল বেড এটা। বাথরুমটা তো বেডরুমের মতো বড়, বাথরুমটা বেডরুমের মতো বড়। এই হচ্ছে আরেকটা রুম, এটা ডাবল বেড। এটার বাথরুমটাও বেশ বড়। এটা হচ্ছে হোমস্টেটার বাইরে থেকে একবার লুকসটা দেখাই। এই হচ্ছে পদ্মা লজ। এখন বাজে 9টা। এদের ক্যান্টিন, আমাদের যে প্যাকেজ বুক করা আছে সেটা ডিনার আর ব্রেকফাস্ট সমেত করা আছে। যে ক্যান্টিনটা আছে, ক্যান্টিনটা বললো 10টা 15 অবধি খোলা থাকবে। তো আমরা ওই জন্য ড্রেস চেঞ্জ না করে আগে ডিনারটা সেরে নেবো, তারপর গিয়ে লাগেজ ফাগেজ খুলে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। এই হচ্ছে ক্যান্টিনটা।